হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা এই বছরটা খুব ভালো করে কাটাও। চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে অষ্টম শ্রেণীর দশম চ্যাপ্টার থেকে মেরু অঞ্চলের জীবজগৎ নিয়ে আলোচনা শুরু করব। চলো শুরু করা যাক। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরেই যে ভৌগোলিক অঞ্চল তাকেই বলা হচ্ছে এই মেরু অঞ্চল। এই যে মেরু অঞ্চলকে যদি আমরা দেখি তাহলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো আর্কটিক বা সুমেরু, আরেকটা হলো অ্যান্টার্কটিকা বা কুমেরু। তাহলে এই আর্কটিক বা সুমেরু অঞ্চলটা কোথায় অবস্থিত সেটা, এই যে সুমেরু অঞ্চলের মধ্যে প্রধানত পড়ে হলো সুমেরু যে মহাসাগর আছে তার আশেপাশের অঞ্চলগুলোই পড়ে। এই অংশের মধ্যে পড়ে ইউরোপের কিছু অংশ, উত্তর আমেরিকার কিছু অংশ, আর এশিয়ার উত্তর দিকে অবস্থিত কিছু অংশ, ঠিক আছে, কিছু দেশ। আর এই যে অ্যান্টার্কটিকা বা কুমেরুর মধ্যে প্রধানত পড়ে কোন জায়গাটা, সেটা হলো কুমেরু যে মহাসাগর আছে তাকে ঘিরে চারপাশের যে অঞ্চল সেটাই হলো এই অ্যান্টার্কটিকা। এই সুমেরু অঞ্চলে বেশ কিছু প্রাণী দেখা যায়, সেগুলো হলো তিমি, সিল, সি লায়ন, ডলফিন, মেরু ভাল্লুক, আর্কটিক টার্ন নামক একটা পাখি, মস, ঘাস, লাইকেন, বার্চ, এইগুলো, ঠিক আছে। এই যে তিমি, সিল, ডলফিন এইগুলো না উত্তর মেরুতেও দেখা যায়, দক্ষিণ মেরুতেও দেখা যায়। স্পেশালিটি কি, এই যে সুমেরুতে যেটা প্রধান, মানে যেটা সুমেরুতে দেখা যায় কুমেরুতে দেখা যায় না, সেটা হলো এই মেরু ভাল্লুক। এই মেরু ভাল্লুক আর্কটিক অঞ্চলে বা সুমেরু অঞ্চলে দেখা যায়, কুমেরু অঞ্চলে দেখা যায় না, ঠিক আছে। আর আন্টার্কটিক অঞ্চলে তিমি, সিল, ডলফিন এগুলো তো দেখা যায়, কিন্তু এখানের যেটা স্পেশালিটি সেটা হলো এখানে পেঙ্গুইন দেখা যায়। অর্থাৎ কুমেরুতে পেঙ্গুইন দেখা যায় যেটা সুমেরুতে নেই, সুমেরুতে মেরু ভাল্লুক দেখা যায় যেটা কুমেরুতে নেই। এর সাথে এই যে সুমেরুতে কুকুরও দেখা যায়, যেগুলোকে বলা হয় না হাস্কি টাইপের কুকুর, ওই রকম কুকুরও দেখা যায় যারা স্লেজ গাড়ি টানে। এবার তোমাদের মাথায় প্রশ্নটা আসতে পারে যে সুমেরুতে এত ঠান্ডা পড়ে, সেখানে এই যে প্রাণীরা কিভাবে বেঁচে থাকে। এই যে সুমেরু প্রাণীরাদের বেঁচে থাকার প্রধানত দুটো অস্ত্র আছে বলতে পারো। যখন শীত পড়ে তখন তারা প্রধান দুটো অস্ত্র আছে। একটা হলো তারা শীত ঘুমে চলে যায়, যেটাকে বলে হাইবারনেশন, তারা হাইবারনেট করে। আর দ্বিতীয় হলো তারা পরিযান করে বা মাইগ্রেশন করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। প্রথমে আসি শীত ঘুমে। এই শীত ঘুম খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। শুধুমাত্র সুমেরুর প্রাণীরাই নয়, আমাদের দেশেও যখন ঠান্ডা পড়ে তখনও কিন্তু সাপ খুব কম দেখা যায়। শীতকালে সাপ খুব কম দেখা যায়, কারণ যখন ঠান্ডা পড়ে সাপও কিন্তু এই শীত ঘুমে চলে যায়। এবার প্রশ্ন হলো শীত ঘুম কি। শীত ঘুম মানে হলো প্রধানত যখন প্রকৃতি ঠান্ডা হয়ে যায় তখন এরা নিজেদের শরীরে বিভিন্ন যে ক্রিয়াকলাপ সেগুলো খুব কমিয়ে আনে। শরীরের দ্বারা যে ক্রিয়াকলাপ হয় এবং শরীরের ভিতরের ক্রিয়াকলাপ দুটোকেই কমিয়ে আনে। কিভাবে? তারা তখন কোনো রকম শিকার করে না, তারা তখন কোনো রকম অ্যাক্টিভিটি করে না, ঠিক আছে। কি করে? শুধুমাত্র যে গর্তে বাস করে সেই গর্তে ঢুকে চুপ করে বসে থাকে, ঠিক আছে। আর দ্বিতীয় হলো শরীরের ভিতরের যে কার্যকলাপ সেটাকে অনেকটা কমিয়ে আনে, মানে হৃদস্পন্দন কমিয়ে আনে, শ্বাসক্রিয়ার হার কমিয়ে আনে, দেহের তাপমাত্রা কমিয়ে আনে। এবার এরা কি করে, সেই সময় যতটা সম্ভব ওই গর্তেই ঢুকে বসে থাকে। আর গর্তের মধ্যে সারা বছর, মানে যে টাইমটা গরম থাকে বা মানে স্বাভাবিক টেম্পারেচার থাকে, সেই সময় তারা খাদ্য সংগ্রহ করে রাখে এবং সেই সংগৃহীত খাদ্যই তারা ভক্ষণ করে গোটা শীতকালটাকে চালায়। এটাকেই বলছে হলো শীত ঘুম বা হাইবারনেশন। এবার তোমরা বলতে পারো যে এর মাধ্যমে কিভাবে এরা বেঁচে থাকছে। এদের শীতকালে প্রকৃতপক্ষে কি হয়, এই সুমেরু অঞ্চলের প্রাণীদের ক্ষেত্রে খাদ্যর প্রচণ্ড অভাব হয়ে যায়। সেই জন্য ওরা গরমকালে যে খাদ্য জমিয়ে রাখছে তাদের বাসস্থানে, সেইটাই খাদ্য হিসাবে গ্রহণ করছে। যেহেতু খাদ্যের অভাব আছে, সেজন্য শারীরিক যদি ক্রিয়াকলাপ বেশি থাকে তাহলে কি হবে, শরীরে শক্তি যোগানের জন্য আরও বেশি খাবার খেতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। সেই জন্য যথোপযুক্ত যতটা সম্ভব কম খাদ্য গ্রহণ করে এবং শরীরের যে কার্যকলাপ সেগুলো কমিয়ে আনে, নিয়ে চুপচাপ নিজেদের বাসায় প্রায় ঘুমিয়েই থাকে। সেইটাকেই বলছে শীত ঘুম। এই শীত ঘুম দিয়ে কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসে, খুব খুব ভালো করে পড়তে হবে। নেক্সট পয়েন্ট হলো পরিযান বা মাইগ্রেশন।
এখানে এটাও মানে ভীষণভাবে কাজে দেয় এই সুমেরু প্রাণীদের ক্ষেত্রে। যে সমস্ত প্রাণীরা এই যে শীতকাল যখন পড়ে সুমেরু অঞ্চলে, প্রকৃতপক্ষে ঠান্ডা যখন আসে, সেই সময়টা এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এবার কিভাবে চলে যায় তোমরা বলবে, ওরা কিন্তু কোনো রকম তো ওদের কাছে কোনো গ্যাজেট নেই বা কম্পাস নেই, কিছুই নেই। ওরা সম্পূর্ণরূপে নদী, বায়ুপ্রবাহ, তারপর তটরেখা এইগুলো দেখে দেখে প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। গাছের ধরনও লক্ষ্য করে। তার মানে কি, এরা যেখানে ঠান্ডা জায়গা থেকে অন্য জায়গায় এই যে প্রাকৃতিক লক্ষণগুলোকে ওপর ভিত্তি করে এরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আচ্ছা, এই যে আর্কটিক টার্ন বলে একটা পাখির কথা আমি একটু আগে বললাম, সুমেরুতে দেখা যায়, সেই পাখিটা যখন সুমেরুতে শীত পড়ে তখন তারা কুমেরুতে চলে আসে। এবার প্রকৃতপক্ষে তোমরা তো এটা সবাই জানো যে যখন সুমেরুতে ঠান্ডা পড়ে তখন কুমেরুর এইদিকে গ্রীষ্মকাল চলে, সেই জন্য তখন ওখান থেকে এই অংশে চলে আসে এবং এইখানেই থেকে তারা অনেকটা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, তারপর আবার তারা সুমেরুতে ফিরে যায়। এই যে শীতের জায়গাটাকে তারা অ্যাভয়েড করছে বা কাটিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তারপর সেই জায়গাকার শীত কেটে গেলে আবার তারা আগের অবস্থায় ফিরে আসছে, এটাই হলো পরিযান। পরিযান শুধুমাত্র পাখিরা নয়, বলগা, হরিণ, বিভিন্ন যে সুমেরুর প্রাণীরা তারা দেখায়। প্রকৃতপক্ষে পাখি, তার সাথেও অনেক রকম বলগা, হরিণ, মুস জাতীয় যে প্রাণীরা দেখা যায়, এরা সবাই কিন্তু পরিযান করে। পরের যে টপিক সেটা হলো সুমেরুর প্রাণীরা কখন নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। সুমেরুর প্রাণীরা যেহেতু একটা প্রচণ্ড শীতের মধ্যে দিয়ে যায়, সেই সময় তাদের একটা বড় সড়ো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় তাদের খাদ্য, জল এসবের অভাব হয়। খাদ্য এবং বাসস্থান প্রধানত এই দুটোর অভাব হয়। সেই জন্য তারা প্রধানত শীতকালে কিন্তু বেশিরভাগ সুমেরু প্রাণী নিজেদের সংখ্যা বৃদ্ধি করে না। তারপর যখন শীত কেটে যায় এবং বসন্ত আসে, গাছে গাছে পাতা গজাচ্ছে, সেই সময় তারা জনন কার্যে লিপ্ত হয় এবং প্রধানত গ্রীষ্মের দিকেই তারা ডিম পাড়ে বা বাচ্চা পাড়ে। ঠিক আছে, এবার এরা যে গ্রীষ্মের সময় ডিম পাড়ে বা বাচ্চা পাড়ে, এটার কারণ হলো কি, যে গ্রীষ্মকালীন সময় যে সমস্ত বাচ্চাগুলো জন্মাচ্ছে বা ডিম ফুটছে, সেই সময় প্রকৃতি তাদেরকে বেঁচে থাকতে অনেকটা সাহায্য করছে এবং সেই সময় খাদ্যের অনেক বেশি খাদ্যের প্রাচুর্য রয়েছে, সেই জন্য বাচ্চাদেরকে সেই সময় বাঁচিয়ে রাখা অনেকটা সোজা হয়। কিন্তু মেরু ভাল্লুকের জন্য কিন্তু ব্যাপারটা আবার অন্যরকম। মেরু ভাল্লুকরা প্রধানত শীতের সময়ই তারা নিজেদের বাচ্চা পারে, তারপর সেই বাচ্চাকে বরফের গুহার মধ্যে লুকিয়ে রেখে দেয় এবং এই যে মেরু ভাল্লুক, সে তার মায়েরই দুধ খেয়ে বেঁচে থাকে শীতের সময়টা। ঠিক আছে, তারপর যখন তারা শীতটা কেটে যায় তখন বাইরে আসে, তখন তারা শিশু যে মেরু ভাল্লুক সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, খানিকটা বড় হয়ে যায়। এবার সেই সময় মা ভাল্লুকই তাদের শিকার করতে শেখায়, অর্থাৎ এক্ষেত্রে তারা শীতকালটাকে মায়ের দুধ খেয়েই বেঁচে থাকছে, তারা শীতকালটায় মায়ের দুধ খেয়ে বেঁচে থাকছে এবং তারপরে যখন গ্রীষ্ম আসছে বা বসন্তকালীন সময়ের পর থেকে, সেই সময়টা তারা শিকারের জন্য তাদের শিশুদেরকে তৈরি করে। সেই জন্য মেরু ভাল্লুকের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম, কিন্তু বাকি সমস্ত যে সুমেরুর যে প্রাণীরা, তারা প্রধানত বসন্তর শেষের দিকে, গ্রীষ্মের শুরুতে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। এর পরের যে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো যে মেরু ভাল্লুক এই যে সুমেরু অঞ্চলে যে থাকছে, তার জন্য তার শরীরে কী কী অভিযোজন বা পরিবর্তন দেখা দিচ্ছে। তার শরীরে বেশ কতগুলো পরিবর্তন দেখা যায়। একদম প্রথম সেটা হলো মেরু ভাল্লুকের লোম। এদের যে লোম সেটা কিন্তু প্রকৃতপক্ষে সাদা হয় না, প্রকৃতপক্ষে এদের যে লোম সেটা হলো স্বচ্ছ। এবার শীতের দেশে যখন থাকছে, চারপাশে বরফ থাকছে বা তুষার থাকছে, সেই তুষারটা আলো রিফ্লেক্ট করছে, তার জন্য তাদের এই স্বচ্ছ যে লোম সেগুলোকে সাদা দেখায়। এবার এরা যখন এই বরফের মধ্যে দিয়ে চলাচল করে তখন এদেরকে বরফের থেকে আলাদা করা যায় না, সেই জন্য এরা সহজেই অতর্কিতে একদম শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এইটা হলো এদের শিকার করতে সাহায্য করে, অর্থাৎ শীতকালে এদের খাদ্য সংগ্রহে এটা সাহায্য করছে। নেক্সট পয়েন্ট হলো এই লোমেরই আরও একটা গুরুত্ব আছে, সেটা হলো এদের যে লোম সেটার এই যে স্বচ্ছ হওয়ার জন্য সূর্যের যে রশ্মি সেটাকে সূর্যের রশ্মির যে গরম তাপ সেটাকে টেনে নিতে পারে। আর এদের যে লোমকে যদি আমরা খুঁটিয়ে দেখি, দেখবো যে লোমের দুটো স্তর, একটা বাইরের স্তর, একটা ভিতরের স্তর। যে ভিতরের স্তর এটার রং কিন্তু ডিপ এবং কালো রঙের। কালো রং হওয়ার জন্য কি হয়, কালো রং তাপ শোষণ করে নেয় এবং সেটাই কিন্তু ওর শরীরকে গরম রাখছে।
ঠিক আছে। দ্বিতীয় যে অভিযোজন সেটা হলো ফ্যাট। এদের পেটের নিচে প্রায় 10 সেন্টিমিটার পুরো ফ্যাট থাকে। পুরো ফ্যাট এদের যে এই বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে। সেই জন্যই মেরু ভাল্লুক জলের ওপর দিয়ে খুব সহজেই ভেসে যেতে পারে, সাঁতার কাটতে পারে এবং সেখান থেকে শিকারও ধরতে পারে। নেক্সট পয়েন্ট হলো এদের পায়ের গঠন। পায়ের গঠনের দুটো ভাগ আছে। প্রথম হলো এদের যে পায়ের থাবা সেটা অনেকটা ভারী হয় এবং থাবাগুলো প্রায় আংশিকভাবে যুক্ত হয়। এটা এদের জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে সাহায্য করে। আর নেক্সট যে পয়েন্ট সেটা হলো এদের পায়ে অনেকটা বরফ জুতোর মতো কাজ করে। পায়ের তলায় একরকম বিশেষ লোম থাকে যেটা এদের বরফ জুতোর মতো কাজ করে। এর জন্য এদের বরফের উপর দিয়ে হাঁটতে সুবিধা হয়। বরফ জুতোর কি কাজ? বরফ জুতোর প্রধান যে কাজ সেটা হলো বরফ মানে তুষার যখন পড়ে না, তারপর সেই তুষার থেকে থেকে বা সেটার উপর লোক চলাচল করে বা যে কোনো বিভিন্ন কারণেই হোক সেটা বরফে পরিণত হয়। তুষার থেকে যখন সেটা বরফে পরিণত হয়ে যায়, সেই বরফের ওপর দিয়ে চললে কিন্তু সেটা স্লিপ কাটে, মানে সেটা খুব পিচ্ছিল হয়ে যায়। এই জন্যই এদের যে পায়ের গঠন সেটা অনেকটা বরফ জুতোর মতো। নেক্সট যে পয়েন্ট সেটা হলো ঘ্রাণ শক্তি। এদের ঘ্রাণ শক্তি এত প্রবল হয় যে এরা 32 কিলোমিটার দূর থেকে একটা শিল মাছের গন্ধ পায়। অর্থাৎ সুমেরু অঞ্চলে এদের প্রধান খাদ্য কি? বিভিন্ন রকমের মাছ খায় আর শিল, এই সমস্ত বিভিন্ন ছোটোখাটো পাখি অনেক সময় খায়, কিন্তু প্রধানত মাছ আর শিল এটাই খায়। এবার এই যে শিল মাছ, এগুলোকে কি হয়, এইটার গন্ধ মানে এইটার ঘ্রাণ ওরা বহু দূর থেকে পায় এবং শিকার করতে সুবিধা হয়। আচ্ছা, এবার এদের প্রকৃতপক্ষে পরিবেশে কোনো রকম শত্রু নেই, কিন্তু এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে এবং এই যে সুমেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে এদের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা খাদ্য সমস্যা এবং বাসস্থানের সমস্যা। সেই জন্যে বর্তমানে এই যে মেরু অঞ্চলের ভাল্লুক কিন্তু একটা বিপন্ন প্রজাতির মধ্যেই পড়ে। এবার আসি মেরু অঞ্চলের মানুষ নিয়ে আলোচনা। এই যে মেরু অঞ্চলের যে মানুষ, তাদের জীবনযাত্রা যথেষ্ট দুঃসাধ্য। এদেরকে বলা হয় এস্কিমো। এস্কিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায় এমন মানুষ। অর্থাৎ এই সমস্ত মানুষরা আগেকার দিনে মানে প্রথম যখন এই সুমেরু অঞ্চলে এসেছিল, প্রধানত এরা কাঁচাই মাংস খায় এবং এদের খাদ্যের প্রধান অংশই হলো মানে মাংস। কারণ কি? কারণ এরা যে অঞ্চলে থাকে প্রধানত শীত প্রধান অংশে, এই জায়গায় কিন্তু বিশেষ কোনো মানে খাদ্য উৎপন্ন হয় না, চাষবাস হয় না। এবার চাষবাস যখনই হয় না, তাহলে এদেরকে খাদ্য হিসাবে কি গ্রহণ করতে হয়? বিভিন্ন রকম মাছ, স্যামন মাছ, কড মাছ, শিল মাছ এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এছাড়াও এরা খাদ্য হিসাবে গ্রহণ করে হলো হাঁস, মুরগি, তারপর ধরো তোমার খরগোশ, কখনো কখনো বুনো যে শিয়াল, এদেরকেও খাদ্য হিসাবে গ্রহণ করে। আচ্ছা, এরা যে বাড়ি বানায়, এরা 1 ঘন্টার মধ্যে ইগলু বানিয়ে ফেলতে পারে খুব সহজে। ইগলু হলো বরফের বাড়ি। প্রধানত এরা সব সময় কিন্তু ইগলুতে থাকে না। ধরো এরা এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করছে, দূর পথে যাচ্ছে এবং সেইটা ধরো হেঁটে যাচ্ছে বা মানে কুকুরের টানা স্লেজ গাড়িতে যাচ্ছে, সেই সময় এরা বিশ্রাম নেওয়ার জন্য বরফ দিয়ে একটা বাড়ি তৈরি করে এবং তার ভিতরে বিশ্রাম নেয়। এক্ষেত্রে বরফ দিয়ে বাড়ি তৈরি করার কারণে কিন্তু বাড়ির ভিতরটা ঠান্ডা হয় না। এক্ষেত্রে এই যে বরফ সেটা তাপের কুপরিবাহক হিসাবে কাজ করে, অর্থাৎ বাইরের যে বেশি ঠান্ডাটা সেটা এর ভিতরের অংশে ঢুকতে পারে না এবং এই জায়গায় থেকে বসে বিশ্রাম নেয়, তারপর আবার এরা চলতে থাকে। এটা প্রধানত ক্যানাডার এস্কিমোরাই বানাতে পারেন। আচ্ছা, এদের জীবনের যে প্রধান পোষ্য সেটা বলতে পারো এর কুকুর। তোমরা হয়তো অনেকেই জানো যে হাস্কি জাতীয় যে কুকুর সেগুলো এই প্রধানত সুমেরু অঞ্চলেরই কুকুর। এই কুকুরদের ঘ্রাণ শক্তি প্রচণ্ড প্রবল হয়, এই জন্য এদেরকে রাখে যাতে এরা শিকারকে খোঁজ করতে সুবিধা হয়। তার সাথে সাথে বরফের মধ্যে দিয়ে বেশিক্ষণ তো হেঁটে যাওয়া সম্ভব হয় না, কারণ তাতে পা হাত এগুলো সব ঠান্ডা হয়ে যায়। তার জন্যই যে কুকুরে টানা যে স্লেজ গাড়ি এরা ব্যবহার করেন, সেই জন্য এদের জীবনের একটা অন্যতম পোষ্য হলো কুকুর। এখন আসি আন্টার্কটিকার অন্যতম প্রাণী পেঙ্গুইনে। এই যে পেঙ্গুইন আন্টার্কটিকায় অনেক প্রজাতির দেখা যায়, মানে অনেক ধরনের পেঙ্গুইন দেখা যায়। তাদের মধ্যে কিছু নাম দেখো আমি বোর্ডে লিখেছি: এম্পেরার পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইন, অ্যাডেলি পেঙ্গুইন, কিং পেঙ্গুইন, চিনস্ট্র্যাপ পেঙ্গুইন। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় যে পেঙ্গুইন দেখা যায় সেটা হলো এই চিনস্ট্র্যাপ পেঙ্গুইন, প্রায় 8 মিলিয়ন মতো আছে। এবার এদেরকেই সবচেয়ে বেশি দেখা যায়, এছাড়াও অন্যান্য পেঙ্গুইনদেরও কম বেশি দেখা যায়। এবার এদের মধ্যে যদি আমরা আলোচনা করতে আসি, তোমাদের বইতে লেখাই আছে,
দেখবে যে এম্পেরর পেঙ্গুইন হলো আকারে সবচেয়ে বড়। এবার এই যে এম্পেরর পেঙ্গুইন এরা প্রধানত শীতের সময়ই কিন্তু ডিম পাড়ে। এবার এদের যে স্ত্রী পেঙ্গুইন, এম্পেরর স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ার পরে এরা জলে চলে যায় এবং এরা তখন মানে খাদ্যের সন্ধানে চলে যায়। আসলে ডিম পাড়ার পরে কি হয়, তাদের শরীরে প্রোটিনের অভাব হয়, সেই প্রোটিনের অভাব মেটানোর জন্যই ওরা জলে চলে যায় এবং বিভিন্ন মাছ, শিল এগুলোকে মানে খাদ্য হিসাবে গ্রহণ করে। সময় যে বাবা পেঙ্গুইন যেগুলো যারা থাকে তারা এই ডিমে তা দেয়। ডিমে তা দেওয়ার সময় হলো প্রায় 2 মাস। এরা দুটো পায়ের মাঝে যে চামড়ার নিচে খাঁজ থাকে সেইখানে ডিমটাকে রেখে তা দেয়। এই সময় প্রধানত সমস্ত যে পুরুষ পেঙ্গুইনরাই একত্রে থাকে যাতে এরা একটা একত্রিতভাবে তাপ তৈরি করতে পারে এবং সেই তাপে ডিমগুলোও গরম থাকে এবং এরা নিজেরাও গরম থাকে। কারণ সেই সময় অ্যান্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডা চলে এবং চারিদিক অন্ধকার থাকে। তাই তো তোমরা সবাই জানো যে 6 মাস রাত চলতে থাকে। সেই সময় এরা এরভাবে ডিমে তা দেয়। ডিম ফোটার পরে এরাই প্রথম যে মানে বাবা যে পেঙ্গুইন এরাই প্রথম খাদ্য খাওয়ায়। তারপরে এই যে দুজনেই মাতা ও পিতা দুই পেঙ্গুইনই এরা এদের যে শিশুদেরকে একসাথেই বড় করে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এই এম্পেরর পেঙ্গুইন কিন্তু একটা মাত্রই ডিম পাড়ে, মানে প্রতি শীতে এরা একটা করেই ডিম পাড়ে এবং সেই ডিমটাকে এরা তা দিয়ে ফোটায়। তারপর যখন গরম আসে, এরা গরমের সময় কিন্তু এই সময় যে ডিম ফুটে যে বাচ্চা বার হয় সেই পেঙ্গুইন একটু বড় হয়ে যায়। তারপর এই বাবা পেঙ্গুইন বা মা পেঙ্গুইন এরা সবাই মিলে তাদের শিশুদেরকে শিকার ধরা শিখিয়ে দেয়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে মেরু ভাল্লুকই বলো বা পেঙ্গুইনই বলো, এরা দুজনেই কিন্তু গরমের সময়টা শিশুদেরকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে ট্রেনিং সেটার জন্য এরা শীতকালে শিশুদেরকে জন্ম দিচ্ছে বা ডিম পাড়ছে। বর্তমানে এই পেঙ্গুইনরা সমস্যার মুখোমুখি, কারণ এদের উপর চোরা শিকার এত বেশি বেড়ে গেছে যে এদের সংখ্যা খুব বেশিভাবে কমে যাচ্ছিল। পেঙ্গুইনের যে শরীরে ফ্যাট আছে যেটা দিয়ে ও প্রচণ্ড ঠান্ডায় যখন থাকে সেই সময় তারা নিজেদেরকে বাঁচায়, এই যে ফ্যাটের জন্যই কিন্তু এদের এত চোরা শিকার হচ্ছে। এই যে এই ফ্যাট থেকেই মনে করা হয় যে জ্বালানি তৈরি হয়, সাবান তৈরি হয়, তারপর ধরো এমনকি ওষুধও তৈরি হয়। এইগুলোর লোভেই চোরা শিকাররা এদেরকে শিকার করছে। 1905 সালে আন্তর্জাতিক পক্ষী মহাসভার লোকজনেরা এই যে পেঙ্গুইনকে রক্ষা করার কথা প্রথম ভেবেছিলেন এবং তার পরবর্তীকালে 1959-এ 12টা দেশ এই আন্টার্কটিক চুক্তিতে তারা সই করেছিলেন যাতে পেঙ্গুইনদের যে চোরা শিকার বন্ধ হয়, এরা যথাযথভাবে নির্দিষ্ট জায়গায় এদের সংখ্যাকে এদেরকে বসবাস করতে দেওয়া হয় এবং এদের উপর চোরা শিকার বন্ধ হয়, সেইটার দিকে কিন্তু নজর দেওয়া হয়। এখন আসি আন্টার্কটিকার দূষণ। আগে কি ছিল যে এই আন্টার্কটিকায় মানুষের আগমন অনেক কম ছিল, মানুষের বসবাসও খুব কম ছিল, সেই জন্য এটা ছিল পৃথিবীর সবচেয়ে কম দূষিত স্থান। বর্তমানে এই জায়গাটাও দূষিত হতে শুরু করেছে। কিভাবে? প্রথম হলো মানুষের এত বেশি পরিমাণে CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন এবং হ্যালোন জাতীয় যৌগ ব্যবহার করার ফলে সেইগুলো কি হচ্ছে, ওজোন স্তরে যাচ্ছে এবং ওজোন লেয়ারকে ভেঙে দিচ্ছে। তার ফলে এই আন্টার্কটিকার ওপরে বহু জায়গায় ওজোন স্তরের ছিদ্র হয়ে গেছে। তার মধ্যে দিয়ে এবার ওজোন স্তরের কাজ কি? ওজোন স্তরের প্রধান কাজ হলো সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেইটাকে আটকানো। এবার ওজোন স্তর যেহেতু ছিদ্র হয়ে গেছে তার ভিতর দিয়ে ইউভি রে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে এবং সেটা মানুষের ত্বকের ওপর বিভিন্ন খারাপ প্রভাব ফেলছে। এমনকি সমুদ্রের জলের ওপরিভাগে যে সমস্ত আণুবীক্ষণিক প্রাণী বাস করে তাদের ওপর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব ফেলছে। তার সাথে সাথে এই জায়গাতে যেহেতু মানুষের যাতায়াতও অনেকটা বেড়ে গেছে, সেই জন্য এই জায়গায় জাহাজ থেকে চুইয়ে তেল পড়ছে, তার ফলে সমুদ্র দূষণ হচ্ছে। বিভিন্ন প্লাস্টিকের জিনিস, দড়ি, মাছ ধরো শিকারের জন্য যে দড়ি, তারপর ধরো বিভিন্ন কিছু এরা জলের মধ্যে ফেলছে, তার ফলে কিন্তু এখানকার জলও দূষিত হয়ে পড়ছে। তাহলে এখন খেয়াল রাখতে হবে যে আন্টার্কটিকা যখন মানুষ এই জায়গাটা তো মানুষের সব থেকে কম অ্যাক্সেসিবল জায়গা, তাই না? সেই জায়গাটাও যদি দূষিত হয়ে যায় তাহলে এই সমস্ত যে প্রাণীরা এখানে বাস করে এরা কিন্তু এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। সেই জন্য এই বিষয়টা নিয়ে আমাদেরও ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।